হ্যালো ভিউয়ার্স, আজকের একটা নতুন কোশ্চেন সেট নিয়ে হাজির হলাম। জেনারেল সায়েন্সের অণু-পরমাণু। এখানে কিন্তু দু একটা কোশ্চেন কিন্তু আসে। কি কি আসে, কেমন ভাবে আসে, সেটা আমরা 50টা কেন 50-এর বেশি কোশ্চেন আছে। তো কিছু শুরু থেকে আমরা সোজা কয়েকটা করব, তারপর থেকে আস্তে আস্তে আমরা ভালো ডেপথে যেগুলো একদম পরীক্ষার সাথে রিলেটেড সবগুলোই আমরা করব। শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবে, আর ভালো লাগলে কমেন্টে জানাবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলবে না। আর নতুন যারা আছো তাদেরকে, যারা জানে না চ্যানেলটা, তাদের কিন্তু অবশ্যই শেয়ার করবে। ওকে, চলো। প্রথম কোশ্চেন কি বলছে, একটি পরমাণু। এখন তাহলে পরমাণুটা কি না, পদার্থের অপশন অনুযায়ী আর কি কি আছে, অপশন নাম্বার সি। আর আমি এখানে কিন্তু টিক মার্কটা দিইনি, কারণ তোমরা কি করবে যখন এই স্ক্রিনে ভিডিওটা দেখছো, তাহলে তোমরা স্ক্রিনটা পজ করে নিজেরাই আগে করো। আর পিডিএফ এ কিন্তু আমি অ্যান্সার সেট সমেত, মানে অ্যান্সারটা দিয়েই আমি পিডিএফটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। আর সেখান থেকে অবশ্যই কিন্তু ডাউনলোড করো। আর যদি তোমরা মনে করো যে না, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, পার্সোনালি মেসেজ করে নেবে, সেখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো। ওকে, হয়ে গেল। তাহলে পদার্থের ক্ষুদ্রতম কণা অণু গঠিত হয় কি না, অপশন নাম্বার 2 বা ততোধিক পরমাণু দিয়ে। পরমাণু কি হবে, একটা দুটো পরমাণু যুক্ত হয়ে আমার কি হয়ে যাচ্ছে, অণু তৈরি হচ্ছে। পরমাণুর মধ্যে নিউট্রন কোথায় থাকে না, পরমাণুর মধ্যে আমার নিউট্রন থাকবে অবশ্যই নিউক্লিয়াসে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে না, নিউট্রন থাকে প্লাস প্রোটনও থাকে। আমি একেবারে বলেও দিচ্ছি, প্রোটন প্লাস নিউট্রন নিউক্লিয়াসে থাকে। আর নিউক্লিয়াসের বাইরে কি থাকে, ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘোরে। একক পরমাণু বিশিষ্ট গ্যাস, একক পরমাণু। হাইড্রোজেনে কি আছে, কি আছে বলো, দুটো আছে H2, নাইট্রোজেনে কি আছে N2, অক্সিজেনে কি আছে O2, আর হিলিয়ামটা হয়ে যাবে সঠিক উত্তর, একক পরমাণু বিশিষ্ট গ্যাস। অক্সিজেন O2 হলো, O2টা কি জিনিস, অক্সিজেন। তাহলে কি হয়ে যাচ্ছে, যৌগ, মৌল। তাহলে যৌগ কোনটা, মৌল কোনটা, মৌল হচ্ছে শুধুমাত্র কি হবে, অক্সিজেন মানে শুধু অক্সিজেন দিয়েই তৈরি থাকবে। তাহলে হয়ে গেল মৌলিক পদার্থ, মৌল। মৌলিক অণুর, এই দেখো একটা উদাহরণ, তাহলে মৌলিক অণুর উদাহরণ কি হয়ে যাবে, এখানে কি আছে দেখো, কার্বন আছে, অক্সিজেন আছে, হাইড্রোজেন আছে, ক্লোরিন আছে, এখানে হাইড্রোজেন অক্সিজেন, তাহলে কি হয়ে যাবে, শুধু অক্সিজেন আছে, ওটাই হলো মৌলিক অণু। পরমাণুর আবিষ্কারক কে করেছিল না, ডাল্টন। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এখানে দেখো, সেম তোমার স্ক্রিনটা পজ করো, করে আগে প্রত্যেকটার কোশ্চেন অ্যান্সার দাও, আর পিডিএফটা ডাউনলোড করে নিয়ে নাও, এবং সেখান থেকে তোমার অ্যান্সারটা পরপর মিলাতে থাকো। ইলেকট্রনের কি বলেছে, আধান চার্জ কত। এখানে আমাকে একটুখানি অরিজিনালি কিন্তু পরীক্ষাতে আধানটা দিয়েও দেয়, যখন আমি ডেসক্রিপটিভ ওয়েতে পড়াবো সেখানে অবশ্যই থাকবে। এখানে যেহেতু এমসিকিউ, শুধুমাত্র কোশ্চেন অ্যান্সার করছি, তো সেখানে যেমন আছে সেই অনুযায়ী আমরা উত্তর দেব। ইলেকট্রনের আধান বা চার্জ কত, কি দেওয়া আছে, মোটামুটি ধনাত্মক, ঋণাত্মক, শূন্য, ধনাত্মক উভয়ই হতে পারে। তাহলে কি হয়ে যাবে, অবশ্যই কি বি, ঋণাত্মক। প্রোটনের আধান কি হয়ে যাবে, অবশ্যই কি অপশন সি, ধনাত্মক। নিউটনের আধান কি হয়ে যাবে, নিউটনের কোনো ধনাত্মক নয়, ঋণাত্মক নয়, তাহলে অপশন কি হয়ে যাবে, সি, মানে নিস্তড়িত যাকে বলে, কোনো আধান নেই। নিচের কোন কণাটির ভর সবচেয়ে কম, কারণ এইটা কিন্তু তোমার কম্পারিজন করতে হবে, যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রনের মধ্যে সবচেয়ে ভর কার কম। সবচেয়ে ভর কম হচ্ছে কি ইলেকট্রনের, প্রায় শূন্য, মানে একদম, মানে শূন্য নয়, মানে একদম সবচেয়ে কম ইলেকট্রনের। ইলেকট্রন আবিষ্কার কে করে, অপশন নাম্বার বি, থমসন। খুব ইম্পর্টেন্ট, বহু পরীক্ষায় বহুবার এসছে এবং আসবেও বটে। প্রোটন আবিষ্কার কে করেছে, প্রোটন আবিষ্কার করেছে না, অপশন নাম্বার সি, রাদারফোর্ড। নিউট্রন আবিষ্কার কে করেছে, 14 নম্বর কোশ্চেন, অপশন নাম্বারে জ্যাড উইক আছে, অনেক সময় স্যাড উইকও থাকে, কোনো অসুবিধা নেই। প্রোটন ও নিউট্রনের ভর প্রায় কি বলছে না, একে অপরের প্রায় সমানই ধরতে গেলে, কারণ নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে। ইলেকট্রনের সমান বলেছে, শূন্য বলেছে, সম্পূর্ণ ভিন্ন না, সম্পূর্ণ ভিন্ন, ভিন্ন তো অবশ্যই, কিন্তু সামান্য ভিন্ন। সেই কারণে অপশন নাম্বার বি হয়ে যাবে, একে অপরের প্রায় সমান। কোন কণাটির ভরকে পারমাণবিক গুরুত্ব বলে, খুব ইম্পর্টেন্ট। পারমাণবিক গুরুত্ব, পারমাণবিক গুরুত্ব কি বলে, কোন কণাটি
পরমাণু সংখ্যা। তার মানে পারমাণবিক গুরুত্ব বলতে কি বোঝায়? না, পরমাণুর যে ভরকে, সেটাই হচ্ছে কোন কণাটি ভরকে পারমাণবিক গুরুত্ব বলে, এটা বলছে যে পরমাণু। এখন বলছে হচ্ছে আরেকটা কোশ্চেনে পড়ে যে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক আমি লিখে দিচ্ছি, পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্কটা কি জিনিস? পরমাণু ক্রমাঙ্কটা লিখে রাখো প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। তাহলে যতগুলো হচ্ছে কি কোনো মৌলের বা প্রোটন সংখ্যা যতগুলো আছে নিউক্লিয়াসের ভেতরে, এই প্রোটন সংখ্যাটাকে কি বলে? না, পরমাণু ক্রমাঙ্ক বলে। ওকে, এরপরে একটি অণু গঠনে যতগুলি পরমাণু লাগে তাদের মোট আণবিক গুরুত্বের যোগফলকে কি বলে? অপশন নাম্বার সি, অবশ্যই আণবিক গুরুত্ব বলবে। ক্লিয়ার? বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব খুব ইম্পর্টেন্ট। বাষ্প ঘনত্বটা কি বলেছে? করা হয় তরল, গ্যাস, কঠিন, প্লাজমা। না, গ্যাসের ক্ষেত্রে। অপশন নাম্বার বি, বাষ্প ঘনত্ব শুধুমাত্র কাদের ক্ষেত্রে প্রযোজ্য? না, অপশন নাম্বার বি, গ্যাসের। বাষ্প ঘনত্ব, এটাও খুব ইম্পর্টেন্ট। বাষ্প ঘনত্ব ও আণবিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কি? অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। আণবিক গুরুত্ব ইজিক্যাল টু 2 ইন্টু বাষ্প ঘনত্ব, মানে বাষ্প ঘনত্বের দ্বিগুণ। নিচের কোনটি যোজ্যতা বোঝায়? এখন প্রশ্ন হচ্ছে কি, যোজ্যতাটা তাহলে কি জিনিস আমাকে জানতে হয়। পরমাণুর সংযোজিত হওয়ার ক্ষমতা, মানে কেসটা কি? আর কিছুই নয়, এই যে রাসায়নিক বিক্রিয়া হচ্ছে, রাসায়নিক বিক্রিয়ার মধ্যে কে অংশগ্রহণ করে? ইলেকট্রন। তার মানে এই যে ইলেকট্রন কারোকে দেবে, হয় যে যাকে দিচ্ছে সে নেবে, ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে। তাহলে এই যে ইলেকট্রন আদান প্রদানের মধ্যে যতগুলো ইলেকট্রন এই যে দিতে পারবে অন্যজনকে, বা কেউ অন্য জনের কাছ থেকে কতগুলো ইলেকট্রন নিতে পারবে, সেই সংখ্যাটাকে কি বলে? যোজ্যতা বলে। তাহলে আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বলি। ধরো কি বলা যায়, সোডিয়াম। ভালো করে বুঝে নাও, সোডিয়াম। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক কত? প্রোটন সংখ্যা কত? 11। তাহলে 11 যদি হয়, 2 প্রথম কক্ষে দুটো থাকবে, পরের কক্ষে কটা থাকবে? 8টা। 2 আর 8 কটা? 10টা। তার পরের কক্ষে কটা থাকবে? একটা। এই কক্ষ নিয়ে কিন্তু কোশ্চেন আছে। সুতরাং কক্ষ কি জিনিস সেটা আস্তে আস্তে আমরা বুঝবো। তাহলে আলটিমেট দেখা যাচ্ছে 2 8, এই যে একটা ইলেকট্রন, একটা ইলেকট্রন কি করবে? সে অন্যজনকে ছেড়ে দেবে। শুধু শুধু নিয়ে রেখে কি করবে? কোনো লাভ নেই। সে কি করবে? একটা ইলেকট্রন ছেড়ে দেবে। এই যে একটা ইলেকট্রন যখন ছেড়ে দেবে, তাহলে সোডিয়ামের যোজ্যতা কত হয়ে গেল? 1 হয়ে গেল। তাহলে বলেছে নিচের যোজ্যতা বোঝায় পরমাণু সংযোজিত হওয়ার ক্ষমতা। ক্লিয়ার? একটি মৌলের যোজ্যতা নির্ভর করে কি? না, যোজ্যক ইলেকট্রনের সংখ্যার উপর। যোজ্যক ইলেকট্রন বলতে এই দেখো, এই বাইরে কটা ইলেকট্রন আছে। সোডিয়ামের ক্ষেত্রে বাইরে কটা আছে? একটা আছে। তাহলে যোজ্যক ইলেকট্রন কত? সোডিয়ামের যোজ্যক ইলেকট্রন হলো 1। তাহলে যোজ্যক ইলেকট্রনও 1 আর যোজ্যতাও 1। এবার যদি বলি আমি অক্সিজেনের ক্ষেত্রে, অক্সিজেনের ক্ষেত্রে কি 8 তো? 8 আর যদি হয় 2 আর 6, হ্যাঁ কি না? তাহলে প্রথম কক্ষে 2, পরের কক্ষে 6 আছে। 6 যদি থাকে, সে সুস্থিত হওয়ার জন্য কি করবে? 6 এর জায়গায় সে 8 হতে চাইবে। তার মানে এ কটা ইলেকট্রন নেবে? এ নিতে পারবে দুটো ইলেকট্রন নিতে পারবে। এই দুটো ইলেকট্রন নেবে। তাহলে দুটো ইলেকট্রন নিলে আমি যদি বলি অক্সিজেনের, ভালো করে কিন্তু বুঝে নাও একেবারে, অক্সিজেনের যোজ্যতা তাহলে কত হচ্ছে? অক্সিজেনের যোজ্যতা তাহলে হয়ে যাচ্ছে 2। কেন? এই দুটো ইলেকট্রন নিতে পারবে। তাহলে যোজ্যতা মানে সে কটা দিতে পারবে বা নিতে পারবে। তাহলে যোজ্যতা হলো অক্সিজেনের 2। কিন্তু যদি বলি আমি যে যোজ্যক ইলেকট্রন কত? যোজ্যক ইলেকট্রনের কত? যোজ্যক ইলেকট্রন হলো 6। কেন? বাইরের কক্ষে, বাইরের কক্ষে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হলো তার যোজ্যক ইলেকট্রন। আর যেটা নিতে পারবে বা দিতে পারবে সেটাই হচ্ছে গিয়ে যোজ্যতা। এবার হচ্ছে দুটো কেন নেবে না নেবে তার জন্য কিন্তু ক্লাস অবশ্যই করতে হবে। আর আমার কিন্তু অনলাইনে ক্লাস আছে, তো তোমরা কিন্তু ভর্তি হতে পারো। কোনো অসুবিধা নেই, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ফোন করতে পারো, মেসেজ করতে পারো। যোজ্যক ইলেকট্রন বলা হয়, এই দেখো, অবশ্যই পরের কোশ্চেনে দেখো ক্লিয়ার হয়ে যাবে রীতিমতো যে বাইরের কক্ষের ইলেকট্রন কি বলছে? যোজ্যক ইলেকট্রন। একটি মৌলের যোজ্যতা 8 বোঝায়।
এটি আট বোঝে আটটি পরমাণুর সঙ্গে বন্ধন গঠন করতে পারে। যোজ্যতা ৮ বলছে, তার মানে কি হচ্ছে যে ইলেকট্রন দেওয়া নেওয়ার যে নাম্বারটা, এটা ৮ তো হবে না, এটা অ্যাকচুয়ালি বাংলায় কোশ্চেন বলে এটা অ্যাকচুয়ালি ৪ আর কি। ঠিক আছে, এটা ৮ উচ্চারণ করলাম ভুল, কারণ ৮ কি করে হবে, কারণ যদি ৮ই থাকে বাইরে সে তো কি হয়ে যাবে, সে কি হয়ে যাবে, নিষ্ক্রিয় গ্যাস হয়ে যাবে। নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় গ্যাস তো কোনো রাসায়নিক বিক্রিয়া করে না, তাহলে যোজ্যতাও তো ভাই ৮ হওয়া সম্ভব নয়। এটা যেহেতু ইংরেজি কোশ্চেন তাই এটা অ্যাকচুয়ালি ৪ই আর কি। ঠিক আছে, বাংলায় কোশ্চেন বলে বাংলায় ৪ লেখা আছে। তাহলে ৪ বলতে কি বোঝায় না, আলটিমেট এই দেখো ৪টি পরমাণুর সঙ্গে বন্ধন গঠন করতে পারবে, যেটা কার আছে, কার্বন। কার্বন বলে আলাদা একটা চ্যাপ্টারই আছে, কোশ্চেন প্রচুর পড়ে। তাহলে আলটিমেট অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এবার ২৪ খুব ইম্পর্টেন্ট, এরকম কিন্তু কোশ্চেন পড়ে, প্রোটন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, নিউট্রনের সংখ্যা কত। তাহলে এইটা যখন আমরা এরকম করব, ২৪ দাগে দেখো এই ৯২টা কি, এই ৯২টা আমাকে কি বলে, এই ৯২টা হচ্ছে কি প্রোটন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা কত হয়ে গেল, ৯২। কোনো সন্দেহ নেই, এতে আমার কোনো সন্দেহ নেই। ইলেকট্রনের সংখ্যা যতগুলো প্রোটন থাকবে ততগুলোই তো ইলেকট্রন থাকবে, হ্যাঁ কি না, তাহলে আমার হয়ে গেল প্রোটন হয়ে গেল, ইলেকট্রন হয়ে গেল। নিউট্রন কি থাকবে, তাহলে এই যে সংখ্যাটা এটা কি ২৩৫টা কি ভর সংখ্যা, আমরা পড়বো কিন্তু পড়বো, কোশ্চেন আছে, কোশ্চেন আছে অবশ্যই আছে, চিন্তার কোনো ব্যাপার নেই। তাহলে নিউট্রন সংখ্যা কি হয়ে যাবে, এই ২৩৫ থেকে আমার কি করে দেবো, ৯২ বিয়োগ দিয়ে দেবো, বা বিয়োগ দিয়ে দিলে আমার ৩, আর এদিকে তাহলে হয়ে যাচ্ছে আমার কত না ৪ আর ১, তার মানে আলটিমেট হয়ে গেল 143। তাহলে দেখো অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, এরকম তাহলে কয়েকটা কোশ্চেন করতে থেকে দেখো প্রোটন সংখ্যা কত, তাহলে কোনো অসুবিধা আছে, চোখ বন্ধ করে ইমিডিয়েট হয়ে যাবে যে প্রোটন সংখ্যাটা কত। এই যে ৮ আছে বাঁদিকে, তার মানে প্রোটন সংখ্যা অপশন নাম্বার বি হয়ে যাবে প্রোটন সংখ্যা। ও ওপরে যেটা থাকে এটাকে কি বলে, এটাকে বলে ভর সংখ্যা। ওকে, তাহলে ভর সংখ্যা মানে কি, ভর সংখ্যা মানে হলো প্রোটন প্লাস কি নিউট্রন, প্রোটন প্লাস নিউট্রন হলো ভর সংখ্যা। এবার দেখো এটা দেওয়া আছে পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে, ৬টা আছে, তার মানে ইলেকট্রন সংখ্যা ৬। প্রোটন কি হবে, এটাই তো প্রোটন সংখ্যা, তাহলে এটাই কি ৬। আর নিউট্রন সংখ্যা কি হয়ে যাবে, এই ওপরে যেটা আছে ১২, তার থেকে কি হয়ে যাবে ৬ বাদ দেবে, তার মানে হয়ে গেল ৬। তাহলে অপশন নাম্বার আমার কি হয়ে যাচ্ছে, এ ৬৬৬। ক্লিয়ার। এই পরমাণুতে নিউট্রনের সংখ্যা কত, নিউট্রন, তাহলে ভর সংখ্যা দেওয়া আছে ২৩, তাহলে ভর সংখ্যার মধ্যে কে ঢুকে থাকে, প্রোটন প্লাস নিউট্রন। তাহলে ২৩ থেকে আমি কি করব না প্রোটন সংখ্যা বাদ দেবো, প্রোটন কত, প্রোটন তো ১১, তাহলে ১১ বাদ দেবো, ১১ ১১ ২২, তাহলে হয়ে যাবে ১২টা। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর, তাই তো নাকি। ২৩ সোডিয়াম, তাহলে ২৩ সোডিয়াম পরমাণুতে নিউট্রনের সংখ্যা কত, তাহলে নিউট্রনের সংখ্যা যদি হয় তাহলে ২৩ থেকে ১১ ১০-এ, ও সরি 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 ১১ ১০ ২১ ২২ ২৩, তো ১২ কেন করছি আমি, তো তার মানে আলটিমেট হয়ে গেল না, ঠিকই তো আছে আর কি, ঠিকই তো, তাহলে ২৩ তো, ওকে ওকে ওকে। এরপর এই পরমাণুতে প্রোটন এবং নিউট্রনের সংখ্যা, তাহলে প্রোটন কত হয়ে গেল, প্রোটন হয়ে গেল ১৭, নিউট্রন হয়ে গেল ৩৫, থেকে আমার ১৭ বাদ চলে যাবে, ১৭ ১৭ ৩৪, তাহলে ১৮টা। তাহলে ২৮-এর দাগের অপশন হয়ে যাবে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, এরপরে এইটা পরমাণুতে ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা তাহলে কত, ৭টা আছে প্রোটন, তাহলে ইলেকট্রনও কি হয়ে যাবে ৭, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, ৩০-এর দাগে পরমাণুতে প্রোটন ও নিউট্রনের সংখ্যা, তাহলে প্রোটন হয়ে গেল ২০, এই যে ২০ আছে, আর নিউট্রন সংখ্যা ভর সংখ্যা কত ৪০, তাহলে ৪০ থেকে কি করব ২০ বাদ দেবো, তাহলে ২০ হয়ে গেল, তাহলে ২০ আর ২০, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কি বলছে, ভর সংখ্যা কাকে বলে, কি বললাম, এই দেখো প্রোটন আর নিউট্রনের যোগফলকে বলে। নিচের কোন জোড়া আইসোটোপ, হ্যাঁ এবার প্রশ্ন হচ্ছে কি আইসোটোপ কাকে বলে, এই দেখো আইসোটোপ, ওটা পরে করছি, ৩৩-এর টাকা করি। আইসোটোপ পরমাণুর মধ্যে কোনটি একই থাকে, আইসোটোপ ভালো করে কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু ৩৩-এর দাগের আমার সি, প্রোটন সংখ্যা যে সমস্ত পরমাণুর একই একই প্রোটন সংখ্যাগুলো যাদের একই তাদেরকে বলবো, সেই পরমাণুকে বলবো আইসোটোপ। তাহলে এই কোশ্চেন অনুযায়ী বা এই এই মানে সংজ্ঞা অনুযায়ী, তাহলে এখান থেকে আমরা প্রোটন সংখ্যা বলো,
কার মধ্যে সমান পাচ্ছি? এখানে দেখো 6 আছে প্রোটন, এখানে 6, বাকিগুলো দেখো এখানে 11, এখানে 12, এখানে 7, এখানে 8, এখানে 20, এখানে কোন জোড়া আইসোটোপ? আচ্ছা 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 আচ্ছা, তাহলে তো এখানে তোমার তো কোশ্চেন আমার তো, ও এখানে কিন্তু আইসোটোপ কোথায়? এখানে কিন্তু দেখো একই জিনিস দিয়ে দিয়েছি, 20 ক্যালসিয়াম, আবার 20 ক্যালসিয়াম, দুটো তো একই জিনিস, আলাদা তো নয়। তার মানে অপশন নাম্বার এ হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। এবার হচ্ছে কি আইসোবার, কোন জোড়া আইসোবার? তাহলে আইসোবারটা পড়বো আগে কি জিনিস, 35এরটা আমার একই ভর সংখ্যা, তাহলে ভর সংখ্যা যাদের একই কিন্তু পরমাণু সংখ্যা মানে কি সংখ্যা, সরি পরমাণু সংখ্যা এটা হবে না, এটা তো হবে প্রোটন সংখ্যা হবে, এটা পরমাণু সংখ্যা হবে না, এটা পরমাণুর জায়গায় কি হয়ে যাবে, প্রোটন সংখ্যা হবে। ওকে, এটা পরমাণুর জায়গায় প্রোটন সংখ্যা হবে, কিন্তু এগুলো আমার অ্যান্সার হবে না, অসুবিধা নেই, আমার হবে একই ভর সংখ্যা বিভিন্ন ভিন্ন প্রোটন সংখ্যা। দেখো ভর সংখ্যা কার সমান, এখানে আছে 12, এখানে আছে 14, তাহলে অপশন নাম্বার হবে না। এখানে 23 23, এটা মেলাবো, এটা এখন মেলাবো, বাকিগুলো দেখো এখানে 14, এখানে 16, তাহলে ভর সংখ্যা তো আলাদা, এটাও হবে না, এটাও 35 37 ভর সংখ্যা হবে না, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে কি না একই। তো একই বলতে কি আইসোবার আর কি, ক্লিয়ার? নিচের কোন জোড়াটি আইসোটোন? এখন প্রশ্ন হচ্ছে গেলে আইসোটোনটা কি জিনিস, এবার পড়বো। দেখো আইসোটোন, তাহলে এই 36 দাগের কোশ্চেন করার আগে আগে 37টা করে নিই। আইসোটোন কাকে বলবো? আইসোটোন পরমাণুর মধ্যে একই থাকে, কি থাকে? তাহলে 37এরটা নিউটন সংখ্যা একই থাকবে, ভালো করে তাহলে আমরা কোশ্চেনটা করে নিলাম, কি থাকবে অপশন নাম্বার সি, নিউটন সংখ্যাতে সমান যে সমস্ত পরমাণুর মধ্যে তাদেরকে বলবো আমরা আইসোটোন, ক্লিয়ার? এই যদি হয় এবারে আমরা কি করছি, এখানে চলে আসবো আইসোটোন। দেখো কি আছে, এখান থেকে আমাদের কিন্তু বিয়োগ করে করে যেতে হবে। এই প্রথম যে কোশ্চেন আছে প্রথমটার মধ্যে নিউটন সংখ্যা কত, 14 থেকে 6 বাদ দেবো, 14 থেকে 6 বাদ দেবো, সরি 14 থেকে 6 বাদ দিয়ে দিলে 4 4 8টা, এখান থেকে আমার 16 থেকে 8 বাদ দেবো 8টা, তাহলে দেখো এটা কি সি 6 আর 14, তাহলে 14 থেকে 6 বাদ দিয়ে দিলেও প্রোটন সংখ্যা পেয়ে গেলাম, এটা কি প্রোটন সংখ্যা। আর পরেরটা কি 8 থেকে 16, তাহলে 16টা ভর সংখ্যা, বাদ দিয়ে দেবো 8, তাহলে হয়ে গেল 8, তাহলে দেখো এটা কি হয়ে গেল, প্রোটন সংখ্যা তো সমান পেয়ে গেলাম। তাহলে যখন আমরা প্রোটন সংখ্যা সমান পেয়ে যাব তাহলে আলটিমেট অপশন নাম্বার এই হয়ে যাবে সঠিক উত্তর। বাকিগুলো তোমরা দেখো করে করে দেখো যে প্রোটন সংখ্যা এক পাচ্ছ কিনা, সরি নিউট্রন সংখ্যা এক পাচ্ছ কিনা। প্রথম কোশ্চেনে অপশনে আমি নিউট্রন সংখ্যা এক পেয়ে গেলাম তাই আমি করে দিলাম, বাকিগুলো তোমরা দেখে নাও। কোন কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা নির্ণয়ের সূত্র কি? খুবই ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন। কোন কক্ষপথে মানে আমরা কি জানি ভেতরে কি আছে, ভেতরে নিউক্লিয়াস, আর তার বাইরের কক্ষপথে কি থাকে, কি থাকে ইলেকট্রন গুলো থাকে, হ্যাঁ কিনা? তার বাইরের কক্ষপথে এরকম ভাবে আমার ইলেকট্রন গুলো থাকে, কিন্তু বলেছে সর্বোচ্চ কতগুলো ইলেকট্রন থাকতে পারে, তার একটা নির্দিষ্ট কিন্তু সংখ্যা ফিক্সড, যে নিজের ইচ্ছা মতো কিন্তু ইলেকট্রন থাকতে পারে না, ফিক্সড একেবারে। তাহলে সেই ফিক্সড এর সূত্র হচ্ছে কি 2n স্কোয়ার, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এনটা কি, এনটা হচ্ছে কি নাম্বার অফ কক্ষপথ, যেমন কি এই যে ছবিটা এঁকেছি এটা কি, এটা হচ্ছে গিয়ে প্রথম কক্ষপথ, তাহলে n এর মান 1। এই যে ছবিটা আমি যদি কালারটা একটুখানি চেঞ্জ করে দিই, যে এই যে চেঞ্জ করে দিই, তাহলে এইটা হয়ে যাবে কি না n এর মান কি হয়ে যাবে দ্বিতীয় কক্ষপথ। ওকে, ব্যাস এবার দেখো অপশন দিয়ে দিলাম, যার কক্ষপথ 2 কটা ইলেকট্রন থাকতে পারে, 2n স্কোয়ার, n এর মান কত 2, তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। এরপরে প্রশ্ন হচ্ছে এই কক্ষপথগুলোর কিন্তু নির্দিষ্ট নাম আছে, মনে করে রেখে দাও। এই দেখো কে কক্ষপথ, তাহলে শুরু হচ্ছে কোশ্চেন কিন্তু এটাও পর্যন্ত এসছে, প্রথম কক্ষপথের নাম কে, তারপরের কক্ষপথ এল, তারপরের কক্ষপথ এম, তারপরে কক্ষপথ এন, তারপরে কক্ষপথ ও, এইভাবে চলতে থাকবে, ক্লিয়ার? তার মানে শুরু হচ্ছে আমার কে দিয়ে, সোজা কথা। তাহলে এইটাও কিন্তু পরীক্ষায় কোনো একটা লোকো পাইলট মানে 2019-এ না 18-তে, তাতে কিন্তু এসেছিল যে প্রথম কক্ষপথ কি, নামটা কি। ওকে, এরপরে দেখো এই কক্ষপথ আছে, n এর মান 3, n এর মান যখন 3 হচ্ছে তখন কি হয়ে যাবে 2n স্কোয়ার, n স্কোয়ার মানে কত 3 স্কোয়ার 9, 9 দুগুণে কত 18, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। n এর মান 4, n এর মান 4 হলে 4 স্কোয়ার 16, 16 দুগুণে কত 32, ব্যাস অপশন নাম্বার ডি।
এবার প্রশ্ন হচ্ছে কি কে এল এম এন এই চারটি কক্ষপথ মিলিয়ে মোট কতগুলি ইলেকট্রন রাখা যায়। তো এই সূত্র অনুযায়ী, অবশ্য এই সূত্রটা তোমার তো পরীক্ষায় দেবে না, এই সূত্রটা কেটে দেওয়া উচিত ছিল, এটা তো যাই হোক দেবে না তোমার পরীক্ষায়। তাহলে কে কক্ষপথে কত, কে এর মান কত আমাকে বলো, কে এর মান তো কে তো প্রথম থেকে শুরু, কে এর মান 1, তাহলে 2 ইন্টু 1 স্কোয়ার মানে কত হয়ে গেল 2। তাহলে কে কক্ষপথে কত 2, এই এল কক্ষপথে কত, পরের টাইম দেখো করেছি কিন্তু, কত করেছি এই দেখো 8, তাহলে এল কক্ষপথে 8টা, তারপরে কক্ষপথ দেখো 3, 3 তো আমরা করেছি, তাহলে কে এল এম কক্ষপথে কত 18টা, এন কক্ষপথ কত এই দেখো 4, 4 কক্ষপথের মান কত 32, তাহলে কত হয়ে গেল, চারটে যোগ করতে বলেছে, কোশ্চেনটা বুঝতে হবে। তাহলে 32 আর 18 কত হচ্ছে গিয়ে 50, 58, 60, তাহলে চারটে কক্ষপথ মিলিয়ে 60, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার। একটি পরমাণুতে কি বলছে মোট 15টি ইলেকট্রন থাকলে সর্বনিম্ন কয়টি কক্ষপথ লাগবে, তাহলে দেখো এই সূত্র অনুযায়ী কিন্তু পরীক্ষায় দেবে না। তাহলে প্রথম কক্ষপথে কি পড়লাম, দুইটাও থাকতে পারে, তার পরে কক্ষপথে কটা থাকতে পারে 8টা 10টা, কিন্তু এখানে আছে 15টা ইলেকট্রন, তাহলে কি হয়ে যাবে 2 আর 8 কত 10, তারপরে হয়ে গেল 5। তাহলে প্রথম হলো কে কক্ষপথ, তারপরে হলো কত এল কক্ষপথ, তাহলে এম কক্ষপথ, কটা কক্ষপথ লাগছে 3টে, অপশন নাম্বার সি হয়ে যাবে। তাই বলেছে যে সর্বনিম্ন কয়টি কক্ষপথ লাগবে, 3টি কক্ষপথ লাগবে। যদি বলতো নাম কি, নাম হচ্ছে কে এল আর এম। ক্লিয়ার। ডাল্টনের পরমাণু তত্ত্ব অনুসারে পদার্থ গঠিত হয় 44 দাগের আমরা পড়বো ক্ষুদ্র এবং অবিভাজ্য কণা। কারণ ডাল্টন কিন্তু বলেছিল যে পরমাণু অবিভাজ্য মানে আর ভাগ করা যায় না, এর মধ্যে যে প্রোটন ইলেকট্রন নিউট্রন ছিল সেটা কিন্তু ডাল্টন জানতো না। ক্লিয়ার। তাহলে ক্ষুদ্র এবং অবিভাজ্য। ডাল্টনের মতে একটি মৌল, তাহলে কি বলছে না একই ধরনের পরমাণু দ্বারা গঠিত। রাদারফোর্ড এবার রাদারফোর্ডের পরমাণু মডেল তৈরি করে কার মধ্যে পরীক্ষাটা করেছিল, তাহলে 46 থেকে সি হয়ে যাবে গ্যাসের চাপ পরীক্ষা। ক্লিয়ার। রাদারফোর্ড মডেল অনুসারে পরমাণুর কেন্দ্রে থাকে কি, পরমাণুর কেন্দ্রে থাকবে না 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 না, এক মিনিট একটুখানি, সি হলো ডাল্টনের 45-এর তো ঠিকই আছে, 46-এর দাগেরটা তো না 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 না, তাই তো ভুল হচ্ছে, এটা গ্যাস চাপ পরীক্ষা নয়, সোনার পাত পরীক্ষা নয়, সোনার পাতে ঠিক, ওকে ভুল হয়েছে, অবশ্যই 46-এর দাগের অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। 47-এর দাগের কি রাদারফোর্ড মডেল অনুসারে পরমাণুর কেন্দ্রে কি থাকে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস যে থাকে সেটা রাদারফোর্ডই প্রথম নির্ণয় করেছিল। তাহলে 47 হয়ে গেল 48। রাদারফোর্ডের পরীক্ষার অধিকাংশ আলফা কণিকা সোজা চলে যায়, এটা প্রমাণ করে কি, কি প্রমাণ করতে চাইছে 48-এ দেখে পরমাণু অনেক শূন্য স্থান আছে, কারণ স্বাভাবিক ব্যাপার নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে কি থাকে ইলেকট্রন থাকে, তা ইলেকট্রন থাকলে বাকিটা কি ফাঁকা, সেটাই অ্যাকচুয়ালি প্রমাণ করে। তা সেই কারণে কিন্তু মাধ্যমিকের সিলেবাসে কিন্তু এই ডাল্টনের পরমাণুবাদ, রাদারফোর্ডের পরমাণুবাদ কিন্তু সিলেবাসে আছে, সেই কারণে তার থেকেই কোশ্চেন দিলাম। রাদারফোর্ডের মডেল অনুযায়ী ইলেকট্রন ঘোরে, তাহলে 49-এর দাগের কি বলছে না একটি নির্দিষ্ট কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে নিচের কোনটি ডাল্টনের পরমাণু তত্ত্বের একটি ভুল ধারণা ছিল। খুব ইম্পর্টেন্ট কিন্তু, এই দেখো পরমাণু অবিভাজ্য, তাহলে পরমাণু কিন্তু এটা ডাল্টন বলেছিল কিন্তু অরিজিনালি তা নয়। ক্যাটায়ন কিভাবে গঠিত হয়, ক্যাটায়ন কিভাবে গঠিত হয় খুবই দেখ, আমি বললাম না 50টা কোশ্চেন, দেখো 56টা কিন্তু কোশ্চেন আছে। তাহলে আমি কিন্তু দেখো শুধুমাত্র কোশ্চেন পড়ালাম টিক দিলাম, কোশ্চেন পড়ালাম টিক দিলাম তা কিন্তু নয়, একটু ডেসক্রিপটিভ একটু বুঝিয়ে দিলাম যাতে কিনা একটু সুবিধা হয়, যে একেবারে কোশ্চেন অ্যান্সার তো 5 মিনিটেও সম্ভব। ক্যাটায়ন কিভাবে গঠিত হয়, তাহলে ক্যাটায়ন ইলেকট্রন গ্রহণ করবে না এই জাস্ট, তাহলে 51 দাগের অপশন নাম্বার সি হয়ে যাবে ইলেকট্রন বর্জন করবে বা হারিয়ে, হারিয়ে তো না লেখে না, এটা হচ্ছে কি বর্জন করবে। ওকে, কারণ দেখো ট্রান্সলেট করা, ওকে আজ কিছুই না, গুগল ট্রান্সলেট করা, তাই এরকম হয়ে যাচ্ছে আর কি হারিয়ে। অ্যানায়ন তাহলে কি করবে না আলটিমেট তাহলে ইলেকট্রন গ্রহণ করে, 52 দাগের অপশন সি। তাহলে এবার তুমি বলো যখন ইলেকট্রন বর্জন করবে, ইলেকট্রন বর্জন করলে ইলেকট্রন তো কমে যাবে, আমি কি বলছি যে প্রোটন সংখ্যা মানে পজিটিভ আর ইলেকট্রন সংখ্যা
ইলেকট্রন সংখ্যা মানে নেগেটিভ একটা পরমাণুর মধ্যে সমান সমান থাকে। এবার দেখো ইলেকট্রন বর্জন করে দিল, ভালো করে বোঝো, ইলেকট্রন বর্জন করে দিলে সেই পরমাণুটা কি হয়ে যাবে, প্রোটনের সংখ্যা তো বেড়ে গেল, ইলেকট্রন এখান থেকে ধরো একটা ইলেকট্রন আমি মাইনাস করে দিলাম, তাহলে ইলেকট্রনের সংখ্যা তো কমে গেল। ইলেকট্রনের সংখ্যা যখন কমে যাবে তখন প্রোটনের সংখ্যা তো অটোমেটিক্যালি বেড়ে যাবে। ধরো প্রোটন আছে 5টা, ইলেকট্রন আছে 5টা, তাহলে এখান থেকে ইলেকট্রন থেকে একটা ইলেকট্রন বাদ চলে গেল, তাহলে ইলেকট্রন হয়ে গেল কটা, 4টে, তাহলে প্রোটন তো হয়ে গেল কটা, 5টা, তাহলে প্রোটনের সংখ্যা +5 আর ইলেকট্রনের সংখ্যা -4, তাহলে অটোমেটিক্যালি পরমাণুটা কি হয়ে গেল, ধনাত্মক হয়ে গেল না? তাহলে যখনই প্লাস চিহ্ন থাকবে তখন তাকে আমরা কি বলবো, আর নেগেটিভ, তাহলে অটোমেটিক্যালি দেখো বেড়ে যাবে। তাহলে 54টা কি বলছে, 54টা বলছে অ্যানায়ন। কেন বলতো, তাহলে অ্যানায়ন কিভাবে, ইলেকট্রন গ্রহণ করলে, ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে ইলেকট্রনের সংখ্যা কি বাড়বে তো, কিরকম ব্যাপার, ধরো ধরো পি মানে প্রোটন আছে 5টা, ই বলতে ইলেকট্রন আছে 5টা। ওকে, এবার বলছে যে অ্যানায়ন কাকে বলছি, অ্যানায়ন হলে ইলেকট্রন গ্রহণ করলে, তুমি একটা ইলেকট্রন গ্রহণ করলে, আমি এখানে পজিটিভ চিহ্ন দিলাম, এখানে আমি ইলেকট্রনকে আমি নেগেটিভ চিহ্ন দিলাম, তাহলে ইলেকট্রনের সংখ্যা কত হয়ে গেল, 6টা, তাহলে 6টা হয়ে গেল নেগেটিভ চিহ্ন, আর পি হয়ে গেল পজিটিভ চিহ্ন, অটোমেটিক্যালি কি হয়ে গেল, ইলেকট্রন বেড়ে যাওয়া মানে এই মাইনাস চিহ্ন মানে বুঝে যাবে অ্যানায়ন। তাহলে ক্যাটায়নের চার্জ কেমন হয়, এই দেখো এক্ষুনি বললাম ইলেকট্রন বর্জন করলে কি হয়ে যায়, প্রোটন বেড়ে যায়, তার মানে অটোমেটিক্যালি ধনাত্মক হয়ে যায়। তাহলে ক্যাটায়নের চার্জ মানে হলো ধনাত্মক, নিচের কোনটি, অ্যানায়ন, তাহলে অ্যানায়ন মানে অবভিয়াসলি আমার মাইনাসটা হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা কিন্তু অনেকটা কোশ্চেন সেট বড় করলাম বটে, কিন্তু একটু যাদের ডাউট আছে সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। ওকে।